এই পরিষদ শিবিরকে নিয়ে এবং যুবকদের নিয়ে আজকের এই মতবিনিময় সভাপতি ভাই বলেন, অতিথিবৃন্দ, প্রিয় ছাত্র বাবাজিরা, যুবকরা, আমি আসলে মোতালেবের কাছে আছে, শিবির নিয়ে কথা বলবো। যুবকদের ব্যাপারে দুই তিনটা কথা বলবো। দুটোই আছে ওর কাছে। সেটা হচ্ছে কোনো ভারী কথা আমি বলতে চাই না। আমি তো শিবির করে এসেছি 1968 সালে। আমি তৎকালীন প্রফেসর ছাত্র ইউনিয়নের স্কুল শিক্ষা সভাপতি ছিলাম। তার মানে আজ থেকে কত বছর আগে? 32 আর 25 কত? 57। হ্যাঁ, 57। আজ থেকে 57 বছর আগে আমি তৎকালীন প্রফেসর ছাত্র ইউনিয়নের স্কুল শিক্ষা সভাপতি ছিলাম। ছাত্র ইউনিয়নের কমিউনিস্ট পার্টি। তারপরে স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, পরবর্তীতে গণবাহিনী, মানে লেখাপড়া শেষ। 74 সালে এসএসসি পাশে করে বামপন্থী আন্দোলন করার কারণে আমার লেখাপড়া পরে ইসলামী ছাত্র শিবির, বাবা মা কান্নাকাটি, যে ক্লাসের ফার্স্ট বয় ছেলে, সেই ছেলে আমাদের নষ্ট হয়ে গেল। কত চেষ্টা করেছে বাবা মাকে লেখাপড়া শেখার, বলেছে চেষ্টা করেছে, হয়নি। অসুস্থ ইসলামী ছাত্র শিবির আমাকে টার্গেট করেছে। মুস্তাফিজুল কুদ্দুস ইমানুদ্দিন সন্তান, বিশিষ্ট নাট্যকার, নাটক লিখে যে জাতীয় পুরস্কার পেয়েছে, বাড়ি গালদা। সেই গালদার থেকে পায়ে হেঁটে জিবাসা বাজারের কাছাকাছি বাড়ি আমাদের, সে যেহেতু হাঁটু পর্যন্ত ধরে লেগে থাকতো। আমাকে শিবিরের দাওয়াত দিয়ে শিবিরে আসার পরে সেই আমাকে উদ্বুদ্ধ করলাম যে আবার লেখাপড়া শিখবো, সিদ্ধান্ত নিলাম। এবং আবার এত বছর ছাড়া লেখাপড়া ছেড়ে দেওয়া মানুষ, পরে আমি এসএসসি পাস করলাম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমি চান্স পেলাম। বিশ্ববিদ্যালয়ে পড়ার জন্য ছেলেরা এইচএসসি পাস করার বিভিন্ন জায়গায় পরীক্ষা দেয়, আমি কোথাও পরীক্ষা দিই। আমি বুঝি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেবো, ওখানেই পড়বো, আর এখানে চান্স পেলে পড়বো না। আমার মনে পড়েছে শিবির কি। আমি যে ব্যবসায়ী শিবিরের যে মেসে থাকতাম, যে অফিসে থাকতাম, সে অফিসের একটি রুম আমার রিডিং রুম করে দিয়েছে। এবং এই যে মুস্তাফিজুল কুদ্দুস, সে পাড়ায় থাকতো। যত লোক আমার সঙ্গে দেখা করতে আসতো, কাউকে দেখা করতে দিতাম না। সে পড়াশোনা করতেছে, নামাজে যাবে আসলে মাগরিবে ইশায়, তখন তার সাথে কথা হতো। ছাত্র ছিলাম, কিন্তু অনেক বড় বড় মানে আমাদের লোকেরা দেখা করার জন্য আসলো। কিন্তু সেই আমার পড়াশোনা করার পরিবেশ তৈরি করে দিয়ে আমি পরীক্ষা দিয়েছি। মানে শিবির জীবনে কি করেছে, ইসলামী ছাত্র শিবির পড়াশোনা ঠিক মতো না করলে বাবা মাও খোঁজ নিতে পারে না। শিবির খোঁজ নিয়েছে। আমি কয়েক ঘন্টা পড়াশোনা করি এবং পড়াশোনা কম করলে জবাব দিয়ে করতে হতো, কেন কম হয়েছে এই তদারকি করতো বলে পরীক্ষার সময় আমার লেখাপড়া বেশি হতো, কোরআন পড়া বেশি হতো। সবাই ছিল উল্টা, মানে যখন পরীক্ষা শুনতাম কোরআন পড়া কম, হাদিস পড়া কম, ইসলামী সাহিত্য কম, ক্লাসে পড়া। আমার আবার উল্টা ছিল, যেহেতু পরীক্ষার সময় পড়াশোনা বেশি, আগেই সকালে কোরআন শরীফ পড়তাম, আগেই হাদিস পড়তাম, আগে ইসলামী সাহিত্য, তারপরে লেখাপড়া। আমি দুইটা স্মৃতি বলবো ইসলামী ছাত্র শিবির কি। আবু তোফাজ্জল সাদি ইংরেজিতে ঢাকা ইউনিভার্সিটি অনার্স মাস্টার্স, জামালপুরের একটা খুব নামি দামি প্রতিষ্ঠানের যে পরিচালক, এই ইনস্টিটিউট। তার বাবা বীর মুক্তিযোদ্ধা, আওয়ামী লীগ করতেন এবং তিনি ছিলেন তৎকালীন টিওনভুক্ত তখন। মা ছিলেন জেলা ফ্যামিলি প্ল্যানিং অফিসার, দুইজনই ফার্স্ট ক্লাস রেজিডেন্ট অফিসার, আওয়ামী লীগ। তো এই আবু তোফাজ্জল সাদি বিশ্ববিদ্যালয়ে পড়তে আসলে শিবিরের সাহিত্যে আসার পরে সে পাঁচল নামাজি হল এবং তার জীবন লাইফস্টাইল চেঞ্জ হয়ে গেল। সে বিলিয়ন রেজাল্ট করলো। আমার মনে আছে ফজলাত মুসলিম হলের 348 নম্বর রুমে আবু তোফাজ্জল সাদি আমার রুমে থাকতো। একদিন তার বাবা এসে তাকে ওই গালিগালাজ করতেছে, কানুষ্টি করিস, রাজাকারের দল করিস, সে বলতেছে, আমার চুপ করেছে।
চুপ করে তখন বাবার কোনো কথা জবাব দেয় না, রেগে দিয়ে একবার বাপ কাছে ভাষা খায় বাচ্চা কোথায় খায়। আমি হেসে দিচ্ছি, তো একটা মুরব্বী মানুষ তার সামনে হেসে দিচ্ছি, আমি সাথে সাথে সংগ্রহ করলাম। তো চুপ করেছিল, মাথা নিচে করে চলে যাওয়ার পরে সে কেঁদে দিয়ে বলতেছে, আগে আমি নামাজ পড়তাম, আমার এই ঠোঁটের যে কালো দাগ দেখেন, এটা চেন স্মোকার হিসেবে ধূমপান করে করে আমার ঠোঁটের দাগ এখনো ঠিক মতো লোকায়নি। আমি সারা নভেল নাটক পড়তাম, সরকারি অফিসারদের ছেলে হওয়ার কারণে সরকারি কর্মকর্তাদের ছেলে মেয়েদের সিনেমা ফিল্ম অবাক মিলামেশা ছিল, এবং সিনেমা এসেছে বাবা মা যেখানে পোস্টিং সেখানে হলে সিনেমা এসেছে, সিনেমা দেখিনি এমন কোনো সিনেমার বই ওই হল থেকে বিদায় পেয়ে যায়। আর শিবির আমাকে এত সুন্দর জীবন দিয়েছে, অথচ আমার বাবা মা আমাকে আরেকটা ছেলের নাম রাশেদ, সে এখন আমেরিকায় থাকে, তার বাবা বগুড়ায় বাড়ি। এই ছেলের বাবা এই রাশেদ শিবিরে যোগদান করার কারণে তার বাবা টাকা পয়সা জমা করতে পারে। তো তুমি শিবির ত্যাগ করবা, তারপরে তোমার টাকা পয়সা দেবো, শিবির ত্যাগ না করলে তোমার টাকা দেবো না। রাশেদ মোহাম্মদকে আমার বলতেছে যে আমার চরিত্র খারাপ ছিল, খারাপ দেশে মিশতাম, নামাজ পড়তাম না, নেশা করতাম, মেয়েদের সঙ্গে ঘুরে বেড়াতাম, সিনেমা দেখতাম। শিবির আমাকে ভালো পথ দেখাইছে, সেই পথ থেকে ফেরাবার জন্য আমার বাবা এখন টাকা বন্ধ করেছে। আমার টিউশন দেখে, টিউশন করে লেখাপড়া শিখবো, কিন্তু বাপের কাছ থেকে টাকা শিবির ছেড়ে দিয়ে বাপের কাছ থেকে টাকা দেবো না। বাবা আমার জন্য দোয়া করতে থাকবো। আল্লাহ, সে পরে বাংলাদেশ ব্যাংকের বড় অফিসার হয়ে গেল, এবং সে আমেরিকার নাগরিক, আমেরিকায়। আরেকটা ছেলের কথা বলি, এই ছেলে 5-এ বৃত্তি পেয়েছে, 8-এ বৃত্তি পেয়েছিল, এসএসসি এইচএসসি স্ট্যান্ড করেছিল, তখন স্ট্যান্ড বলতো, ফার্স্ট স্ট্যান্ড, সেকেন্ড স্ট্যান্ড, ফোর্থ স্ট্যান্ড, ফিফথ স্ট্যান্ড বলতো। এই ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়া অবস্থায় খারাপ ছেলেদের সঙ্গে মিশে তার চরিত্র নষ্ট হয়ে গেল, সে নেশাগ্রস্ত হয়ে গেল। খারাপ ছেলেদের সঙ্গে দল, লেখাপড়া করে না, এই তখন তো ইয়াবা বেরোয়নি, ফেসবুক বেরোয়নি, তখন যে সব নেশাতে উপস্থিত তাই গিয়ে তার সে লেখাপড়া শেষ। তার বাবা হচ্ছেন মাগুরার একটা হাই স্কুলের হেডমাস্টার, দাড়িওয়ালা, মাথায় টুপি দেওয়া, পাঞ্জাবিওয়ালা, লোকটার সবে দাড়ি। উনি ইউনিভার্সিটি গেছেন, রেজিস্ট করতেছে শিবিরের দায়িত্বশীলকে, আমার নাম বলেছে। আমার রুমে যে দেখা করে ওই ছেলেকে হাত ধরে নিয়ে গেছে, আমার হাতে দিয়ে বলতেছে, আমি ছেলেটার জন্মদাতা বাপ, কিন্তু আমি ছেলে মানুষ করতে পারিনি বাবা। আমার ছেলেটা তোমরা শিবির করো, তোমাদের হাতে তুলে দিয়ে গেলাম, আমার ছেলেটাকে তুমি ভালো করে দিও। এটা নসিস করেছে। আজকে দেখো এই যে ডাকসুতে, রাকসুতে, চাকসুতে, জাকসুতে যারা পাস করতেছে তার রেজাল্ট কি? হাই রেজাল্ট। 4-এর মধ্যে 4। এই যে রাকসুতে, চাকসুতে পাস করলো, 4-এর মধ্যে 3.99 সামনে যাবে। তুমি শিবির করবা, ঠিক মতো লেখাপড়া করবা না, শিবির করা হবে না। ইসলামী ছাত্র শিবির, আগে কি ইসলাম, তারপর কি ছাত্র, ছাত্র, তারপর শিবির। শিবির। ইসলাম তোমাকে পালন করে চলতে হবে, তোমার পরকালে মুক্তি চাই। শিবির তোমাকে এটা শিখাই দিচ্ছে, শিবির করো না করো, শিবির তোমাকে খাঁটি মুসলমান হওয়ার পর আগে আমার ইসলাম, আমার ইহকাল পরকাল ঠিক করার জন্য, এরপর আমার ছাত্র। আমার ছাত্র জীবনে আমার রেজাল্টটা যেন হয় সবার মধ্যে শ্রেষ্ঠ। আমি শিবির করি, আমার রেজাল্ট যদি খারাপ হয়, আমার দাওয়াত কেউ গ্রহণ করবে? আমার এক ভাই খারাপ হয়, এই ময়নাপুরের সন্তান, এই মুন্সিগঞ্জ, তো এত চমৎকার গলা, এত সুন্দর গান গেতে পারতো সে, যখন তখন তারা আমি গান দিতে বলতাম, ছোটবেলায়, রবে আমার একটা গান শোনা না, তারা বলতো আপনি তারা মানলেন, এটা আমার কাছে খুব সুন্দর লাগতেছে, আপনি আবার বলতে তারা মানেন তো, মানে তার গলাটা এত মিষ্টি ছিল যে আপনি আমার তারা মানেন বুকে তাও মিষ্টি লাগে আপনার গান শুনে। তার কারণ আমি তার প্রতি দুর্বল ছিলাম। তুমি যদি মেধাবী হও, তুমি যদি ভালো রেজাল্ট করো, ওই এলাকার সকল ছেলেমেয়েরা তোমার জন্য পাগল হয়ে যাবে। ইসলাম, তারপর কি ছাত্র। ছাত্র কমসে কম 8 ঘন্টা লেখাপড়া না হবে, সেদিন বুঝবা তুমি ছাত্র না। আমার বয়স 69, এখন আমি রাত জেগে লেখাপড়া করি, এখনো আমি রাত জেগে লেখাপড়া করি।
সকালে কোরআন শরীফ পড়ে হাদিস পড়ে তারপর মত খেয়ে বের হয়েছে। এটা বলে গেলাম আমাদের রিয়ার জন্য বললাম না, তোমাদের উৎসাহিত করার জন্য। আমার বড় ছেলে শিবির করতো, শিবিরের দায়িত্ব সমাদর ছিল। এখন সে ইংল্যান্ডে থেকে ব্যারিস্টারি করেছে, ইউনিভার্সিটি অফ লন্ডন, সেখান থেকে LLB অনার্স LLM করেছে, মালয়েশিয়াতে একটা ডিগ্রি নিয়েছে। সে ব্যারিস্টারি করে ওখানেই থাকে। আমি তাকে বলি, যেদিন কোরআন শরীফ পড়বা না সেদিন দুনিয়ার কোনো বই পড়বা না। তোমাদের মনে থাকবে এই কথা? আমার মাদ্রাসায় যারা পড়ো তাদের তোমার নিলাম, তোমার পোশাক যেন কাঙ্ক্ষিত মানের থাকে, তোমার টাকদের উপরে যেন তোমার পায়জামা থাকে, তোমার পায়জামাটা শালীন থাকে, তোমার জীবন আচার যেন সুন্দর হয়। তোমাকে দেখে যেন তোমার মনে করে, এই দেখো মাদ্রাসা পড়ে শিবির করে কেন নষ্ট হয়ে গেছে, এটা দেখো। তার মানে তোমার ব্যবহার, তোমার আচরণ। আর একটা গল্প বলে তোমার হাসবে। মনে হয় এই জীবরাস্তায় এক মুঠে সর্দার ছিল, তার নাম ছিল সোনাবাড়ি। মুঠে সর্দার সারাদিন মদ খেয়ে পড়ে থাকত, মানে মদের মধ্যেই তার মদ খাইতে খাইতে বসে তো মদ জ্ঞান ছিল, আবার মদ খেত। মুঠে সর্দার তার 6-7টা মেয়ে ছিল, কিন্তু বাড়িতে সে শিবির ছাড়া থাকত। আমি একবার তাকে জিজ্ঞেস করলাম, জানবে দেখেন আওয়ামী লীগ করতো, মুঠে সর্দার মাস্তান মদ খায়, কিন্তু বাড়িতে লজে রাখে শিবির। তেমন আপনি শিবির বাড়ি রাখেন না? আমার তো ছেলে নেই, সব মেয়ে, ও আমাকে তো সিরিয়ালে রাখি, অন্য কোনো সিরিয়ালে রাখি, কখনো আর কোন মেয়ে হাঁটা দেবে, ও সেই ভয়তে ইসলামী ছাত্র শিবির। আলহামদুলিল্লাহ। কি আলহামদুলিল্লাহ মন চাইল না? তার মানে কি, কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আন-নাস। তোমার চরিত্র দেখে যেন বলে হ্যাঁ এটা শিবির, তোমাকে দেখেই যেন তোমার আচরণে বলে শিবির বলে এত ভালো। মনে হয় কি বলেছে তো পাবলিক ইনস্টিটিউশনের ওই যে সুন্দরী যে শিক্ষিকা, হ্যাঁ ওই যে ফেসবুকে দেখছিলাম তোমাকে, সে মনে হয় কি বলেছে, আমাদের এই নাম এই মহিউদ্দিন, এই মহি যদি শিবির হয় তো ওই শিবির হবে। তার মহি 4-এর মধ্যে কত হয়েছে? 4-এর মধ্যে 4। এত নম্র, এত ভদ্র, এত মেধাবী, এত অনুগত, এত নম্র স্বভাবের শালীন জীবনযাপন করে যে মোনামি ম্যাডাম তাকে এত ছাত্র হিসেবে এত ভালোবাসে থাকে যে সে যখন জেনে ফেলেছে শিবির করে ফেলেছে, আমাদের মহি যদি শিবির করে ওই শিবির ভালো। তার মানে তোমাকে উত্তম চরিত্রের কাঠামো, উত্তম আকর্ষণীয় চারিত্রিক বৈশিষ্ট্য ধারণ করে চলতে হবে। তুমি ঘরে যাবা, বাবা মাকে সালাম দেবা, বের হবা, বাবা মাকে সালাম দে। বাবা মাই যখন সার্টিফিকেট দেয় যে আমার ছেলেটি শিবির করার কারণে, আগে তো সালাম দিত না, এখন তো আমাকে সালাম দে, ঘরে ঢোকে সালাম দে, ঘর থেকে বের হয়, দাদা দাদি খুশি থাকে, চাচারা খুশি থাকে, তোমার পড়াশোনায় কিছু খুশি হয়ে যায় না, আমার ছেলেটা শিবির করে, অথচ লেখাপড়া তো ঠিক হবে। তুমি লেখাপড়া বাদ দিয়ে তুমি শিবির করো, এই শিবির করার দরকার। কেননা তোমার রেজাল্ট খারাপ হলে ওই এলাকার ছেলে বলে যে শিবির করার কারণে কি আমাকে প্রতিশ্রুতি দিতে পারবা? মনোযোগ করো সবাই, কথা বলো। আমার ছোট ভাই, আমরা 5 ভাই 5 বোন 10 ভাই বোন, আমার ভাইদের মধ্যে একেবারে ছোট গাছমুখী তেল এই মনিরামপুরে দীর্ঘদিন সে দায়িত্বশীল ছিল। তাকে আমাকে যত না লোক চেনে মনিরামপুরের পুরোনো লোকদের মধ্যে, তার থেকে তারে বেশি চেনে। মনিরামপুরের প্রত্যেক পরিবার মহিলারা তাকে এত স্নেহ করতো যে তার সন্তানের মতো মনে করতো। তোমাদের এমন জীবন আচার সন্ধ্যার পরে তোমার পড়ার টেবিল ভাত দিয়েছে, তুমি বাজারে কোথাও চলাফেরা করতে পারো না, পারবা না, করবা না। শিবির করতে হলে তোমাকে এতগুলো তোমার লাইফ স্টাইল। আমি ওই যখন শিবিরে যোগদান করলাম, তা আমি ওই নামাজ পড়তে গেছি, তাই আসু দাদা, মানে তার নাম আসমত, গ্রামের লোকেরা আসু বলে ডাকতো। আসু দাদা এসছে, দাদি বলে ডাকতাম, পানি নিয়ে আসছে। আসলে নামাজ পড়ে বেরোচ্ছে, পানি নিয়ে এসছে, দাদা এই তোরে এখন সবাই ভালো পায়, বুঝলি নাই বলে ডাক্তার মুজামিল সিরি এত ভালো হয়ে গেছে, ওরে আল্লাহ সে এখন বিষয় হয়ে গেছে। কারণ আগে আমি কি ছিলাম, মাস্টার, অস্ত্রধারী, ছাত্র ইউনিয়ন কমিশনারি করতাম। এবার তো একটু পানি পড়ে দেবে, এতে সে তো বহুত পেটে ব্যথা হচ্ছে, তার একটু পানি পড়ে দেয়। তার মানে তোমার জীবনস্থার দিকে যেন সাধারণ গ্রামের মানুষ বলে ওর কাছে যায়, ওর কাছে একটু পানি পড়ে দেয়।
কথা বোঝা গেছে? এই জন্য ইসলামী ছাত্র শিবির হতে হবে সমাজের সব থেকে শ্রেষ্ঠ ছাত্র, সব থেকে মেধাবী, সব থেকে উন্নত, সব থেকে ভালো, সব থেকে চরিত্রবান, সব থেকে সত্যবাদী, যেটা চরিত্রের নবীকে যারা আল্লাহ আমি উপাধি দিয়েছে। কারা দিয়েছিল উপাধি? মুসলমানরা কারা? হ্যাঁ, শিবির পারবে না, কিন্তু ওই যে বলেছে যে শিবির করতে না, শিবিরকে ঘৃণা করে নিষেধ করতো না। এক সময় ক্লাসের ফার্স্ট বয় থেকে দশম পর্যন্ত সব শিবির করতো। আমি তো শিবিরে যোগদান করেছি, সকল স্কুল কলেজে সকল মেধাবী ছেলেরা শিবির করতো। পরে শিবির করতে নিষেধ করেছে, ভয়ে শিবিরের ছেলেদেরকে যেভাবে হত্যা করেছে, সে হত্যা থেকে বাঁচাবার জন্য বাপ মা করেছে শিবির করো। শিবিরকে ঘৃণা করে না, পরে শিবিরের ছেলেদেরকে ধরে যেভাবে হত্যা করা হয়, তাই বাপ মানুষ শিবির করে না। বাবা এখন শিবির করে আমার স্ত্রী আমার ছোট ছেলে গেলাম প্রোগ্রামে দিতে চাইতো না, ঠেকাও কেন? ওদের কষ্ট হয় না, কষ্ট হয় যারা শিবিরে মিছিল যাচ্ছে তাদের বাবার কষ্ট হয় না। আমার ছেলে চলে যেতে এই যে 5 আগস্ট পর্যন্ত তার ঠেকানো হয়ে যায়, প্রতিদিন সে চলে গেছে। তার মানে মায়ের ব্যথা থাকবে, মহব্বতের ব্যথা থাকবে, কিন্তু তোমার জীবন আচার হবে। তুমি রাজুকে এই যুবক বয়সে, এই যৌবনকালে বিরুদ্ধ হওয়ার পরে না, এই ছাত্র জীবনে তোমাকে তাহাজ্জুদ নামাজের প্র্যাকটিস করতে হবে। আর্লি টু বেড, আর্লি টু রাইজ, সকাল সকাল ঘুমাবে, সকাল সকাল উঠবে, তাহাজ্জুদের নামাজ পড়বে। তোমার এই নামাজ বাংলাদেশের সবচেয়ে বড় ওলি, যে সবচেয়ে বড় পীর, যে তার থেকেও শ্রেষ্ঠ তোমার নামাজ। পারে না? এইভাবে জীবনযাপন করতে হবে। আর সামনে ভোট, দোয়া চাই তোমাদের কাছে। দাদাকে বলবে, দাদিকে বলবে, চাচাকে বলবে, বাবাকে বলবে, মাকে বলবে, অন্য কোরআন যেতে না আসো আমরা ইসলাম। আমার প্রিয় সন্তান আব্দুল্লাহ, এই ছাত্রদের জন্য বললাম সত্যতা, এভাবে জীবনযাপন করতে হবে। সেই জনবালি শোনাচ্ছে সেই গুন্ডার কথা, মদ খাওয়া গুন্ডা একবার শিবিরের এক ছাত্রকে তুলে দিয়ে চলে গেল।